ভারত স্বাধীনতা অর্জনের আনন্দে যখন মাতোয়ারা, তখন উপমহাদেশের দক্ষিণে একটি রাজ্য ছিল যেখানে স্বাধীনতার আলো পৌঁছলেও তার প্রতিফলন ছিল ভিন্ন। সেই রাজ্য হলো হায়দ্রাবাদ। দাক্ষিণাত্যের হৃদয়ে অবস্থিত সুবিশাল দেশীয় রাজ্য, যার শাসনে ছিলেন মীর ওসমান আলী খান, পৃথিবীর ধনীতম রাজাদের একজন। জনসংখ্যার বৃহৎ অংশ ছিল হিন্দু, কিন্তু শাসন ব্যবস্থা ও রাজকীয় ক্ষমতার সবকিছুই কেন্দ্রীভূত ছিল মুসলিম বংশের নিজামের হাতে। রাজ্যটির নিজস্ব আইন আদালত ছিল, বিচার ব্যবস্থা ছিল, নিজস্ব মুদ্রা, সেনাবাহিনী, হাইকোর্ট, ছিল শুল্ক বিভাগ। এই রাজ্যের নিজস্ব বিশ্ববিদ্যালয়, ভাষা, পতাকা, জাতীয় সঙ্গীত সম্পূর্ণ আলাদা ছিল। দেশে দেশে রাষ্ট্রদূত ছিল, এমনকি জাতিসংঘে নিজস্ব প্রতিনিধিও ছিল। 1947 সালের 29শে নভেম্বর ভারত সরকার হায়দ্রাবাদের নিজামের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করে, যার অধীনে উভয় পক্ষকে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানে পৌঁছানোর জন্য 1 বছরের সময় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নিজাম ব্যক্তিগতভাবে আশা করেছিলেন যে তিনি একজন স্বাধীন শাসক হিসেবে টিকে থাকতে পারবেন, এবং তার প্ল্যান বি ছিল হায়দ্রাবাদকে পাকিস্তানের অংশ করা। স্বাধীনতার পর ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক মানচিত্র দ্রুত বদলে গেলেও হায়দ্রাবাদ সেখানে এক অদ্ভুত ব্যতিক্রম হয়ে দাঁড়ায়। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো, কিন্তু হায়দ্রাবাদের নিজাম স্পষ্ট জানালেন তিনি ভারতের সঙ্গে যুক্ত হতে চান না, স্বাধীন হায়দ্রাবাদ রাষ্ট্র হিসেবে টিকে থাকতে চান। তিনি বিশ্বাস করতেন তার ধনসম্পদ, বাহিনী এবং আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে তিনি এই অঞ্চলকে ভারত থেকে আলাদা রাখতে পারবেন। সর্দার প্যাটেল এবং ভারত সরকার তাকে বহুবার বোঝানোর চেষ্টা করলেন হায়দ্রাবাদ ভৌগোলিকভাবে ভারতের কেন্দ্রে অবস্থিত, স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকা অসম্ভব। তবু নিজাম তার অবস্থান থেকে সরে এলেন না। বাধ্য হয়ে ভারত সরকার স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্টে সই করল। এই চুক্তির মূল বৈশিষ্ট্য হচ্ছে যে 1 বছরের জন্য স্বাভাবিক সম্পর্ক বজায় থাকবে, এর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করা হবে। কিন্তু এত কিছুর পরেও পরিস্থিতি শান্ত হয় না, বরং হায়দ্রাবাদের রাজনীতিতে উত্থান ঘটল নতুন এক অশান্ত শক্তির, রাজাকার বাহিনী। বাংলাদেশ বা পাকিস্তানের অনেক ওয়েবসাইট দাবি করে যে ভারতের হায়দ্রাবাদ দখল ছিল মুসলিমদের ওপর একটা অগ্রসী মনোভাব, কিন্তু আসল ইতিহাস ছিল সম্পূর্ণ আলাদা। নিজাম শাসিত হায়দ্রাবাদে 1927 সালে মজলিস এ ইত্তেহাদ উল মুসলিমিন দলের জন্ম। উসমান আলী খান সপ্তম আসফ ঝা পরামর্শে নবাব মেহমুদ নওয়াজ খান এই দলটি গঠন করেন। 1938 সালে বাহাদুর ইয়ার জং যখন সভাপতি নিযুক্ত হন, তখন দলের মধ্যে ধর্মীয় সাংস্কৃতিক চরিত্র আরও প্রকট হয়ে ওঠে। 1944 সালে বাহাদুর জংয়ের মৃত্যুর পর সভাপতি হন কাসিম রিজভী। এই রিজভির নেতৃত্বাধীন রাজাকাররাই ছিল ইসলামী আধা সেনা, যারা হায়দ্রাবাদের ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করে ভারতীয় সেনার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় রাজাকার বাহিনী হিসেবে। মিম চেয়েছিল হায়দ্রাবাদ হবে স্বাধীন দক্ষিণ পাকিস্তান। ইত্তেহাদ উল মুসলিমিন নেতা কাসিম রিজভির নেতৃত্বে এই সশস্ত্র বাহিনী ঘোষণা করল হায়দ্রাবাদ কখনোই ভারতের অংশ হবে না। Hyderabad can solve the minority problem of the whole subcontinent only if you wish. Otherwise, we in millions will just die with honor rather than submit and die an ignoble death. Azad Hyderabad! Azad Hyderabad! Azad Hyderabad! তারা গ্রামাঞ্চলে তাণ্ডব শুরু করলো, লুট, অগ্নিসংযোগ, নির্যাতন আর ধর্মীয় উন্মাদনায় রাজ্যকে অস্থির করে তুলল।
নিজাম বাহ্যিকভাবে নিরপেক্ষতার কথা বললেও রাজাকারদের এই উত্থান তিনি সমর্থন করলেন। জনগণের উপর দমনপীড়ন এবং সাম্প্রদায়িক সহিংসতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। কাসিম রিজভির নেতৃত্বে ফ্যাসিবাদী গুন্ডা রাজাকারদের পরোক্ষভাবে এই জঘন্য কার্যকলাপ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। এই সময় নিজাম এবং রাজাকাররা হিন্দু অধিকারের জন্য লড়াই করা আর্য সমাজ এবং হিন্দু মহাসভা এবং গ্রামীণ তেলেঙ্গানার কৃষকদের অধিকারের জন্য লড়াই করা কমিউনিস্টদের দ্বিমুখী প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। এই প্রতিরোধ ধ্বংস করার জন্য নিজাম এবং রাজাকাররা তাদের ওপর সন্ত্রাসের রাজত্ব শুরু করে। তারা গ্রাম থেকে গ্রামে গিয়ে হিন্দু গ্রামবাসীদের গণহত্যা, ধর্ষণ এবং অপহরণ করে। এই সময়কালে রাজাকার এবং নিজামের পুলিশ কর্তৃক 2000 জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েকশো নারী ধর্ষণের শিকার হয়। হায়দ্রাবাদে কংগ্রেস দল নিষিদ্ধ করা হয় এবং নেতাদের জেলে পাঠানো হয়। আরও ভয়াবহ বিষয় হলো নিজাম গোপনে পাকিস্তানকে 20 কোটি টাকার ঋণ দিয়েছিলেন, কিন্তু ভারতকে সেটা প্রকাশ করেননি। তিনি 42,000 সৈন্যের একটা শক্তিশালী সেনাবাহিনী বৃদ্ধির চেষ্টা করেন। সিডনি কটন নামে একজন অস্ট্রেলিয়ান ব্যক্তির সাথে যোগাযোগের মাধ্যমে আকাশপথে অস্ত্র পাচারের ব্যবস্থা করা হয়। নিজাম গোয়া হয়ে পর্তুগিজদের কাছ থেকেও অস্ত্র সংগ্রহের চেষ্টা করেছিলেন। ভারত পরিস্থিতি লক্ষ্য করছিল। সর্দার প্যাটেল স্পষ্ট বুঝলেন, এই রাজ্যকে যদি শান্তিপূর্ণ পথে যুক্ত না করা যায় তবে হিন্দু সংখ্যাগরিষ্ঠ অসংখ্য মানুষের নিরাপত্তা বিঘ্নিত হবে। বহু আলোচনা, চিঠিপত্র, কূটনৈতিক প্রচেষ্টার পরও যখন সমাধান মিলল না, তখন ভারত শেষ পথ হিসেবে সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হলো। 1948 সালের 13ই সেপ্টেম্বর শুরু হলো অপারেশন পোলো, যা ভারতের ইতিহাসে পুলিশ অ্যাকশন নামেও পরিচিত। মেজর জেনারেল JN চৌধুরীর নেতৃত্বে ভারতীয় বাহিনী 4 দিক থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে অগ্রসর হলো। রাজাকাররা প্রতিরোধ গড়ে তুললেও তা ছিল বিশৃঙ্খল এবং অপ্রশিক্ষিত। ভারতীয় বাহিনীর শৃঙ্খলিত অগ্রগতির সামনে তারা দ্রুত ভেঙে পড়তে থাকে। মাত্র 5 দিনের মধ্যেই রাজ্যের অধিকাংশ অঞ্চল ভারতের নিয়ন্ত্রণে চলে আসে। 17 সেপ্টেম্বর 1948 সালে নিজাম আত্মসমর্পণ করলেন। তার রাজদণ্ডের অবসান ঘটল আর হায়দ্রাবাদ ভারতের মানচিত্রে স্থান পেল। পরবর্তী কয়েক মাস রাজ্যটি সামরিক শাসনের অধীনে পরিচালিত হলো। রাজাকারদের গ্রেপ্তার করা হলো, রাজ্যে স্বাভাবিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠল। ভারত সরকার নিজামের মর্যাদা রক্ষা করে তাকে সম্মানসূচক রাজপ্রমুখ পদে রেখে দেয়, যা তিনি 1956 সাল পর্যন্ত বহাল থাকেন। অবশেষে রাষ্ট্র পুনর্গঠনের মাধ্যমে 1956 সালে হায়দ্রাবাদ রাজ্যের ঐতিহাসিক সীমানাও বিলুপ্ত হয়ে গেল। তেলুগুভাষী অঞ্চল যুক্ত হলো অন্ধ্রপ্রদেশে, মারাঠি অঞ্চল মহারাষ্ট্রে এবং কন্নাডি ভাষী অঞ্চল হয়ে গেল কর্ণাটকে। বহু শতাব্দীর সামন্ততান্ত্রিক রাজ্য ব্যবস্থার অবসান ঘটিয়ে হায়দ্রাবাদ সম্পূর্ণভাবে ভারতের গণতান্ত্রিক কাঠামোর অঙ্গ হয়ে উঠল।